ভারতবর্ষ যে সব ধর্মের দেশ, সেটা সুন্দরবনের ট্রাভেল ব্লগ বানাতে এসে আরও ভালো করে মনে গেঁথে গেল। যে কোনো ধর্মের ওপর যে মানুষ সত্য, তা আবার প্রতিষ্ঠা পেল। সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা সুন্দরবন এলাম এবং প্রথম দিনটি কিভাবে কাটলো। এই পর্বে আপনাদের দেখাবো ঝুমুর নাচের জমজমাট আসর, দোবাকি নেচার ক্যাম্পে হরিণদের সমাগম, রাখি পূর্ণিমা উৎসব ও আরও অনেক কিছু। সঙ্গে থাকুন এবং এনজয় করুন। এটা হলো ছোট্ট পাখিরালা গ্রামের ছোট্ট রাস্তা। এইখানে আমাদের হোটেল আছে। এই যে এখানে মাঝখানে পুকুর টাইপের, মানে জল পুকুর বলা যায় না, ওরা ওরকম বানিয়ে রেখেছে। ওই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সাদা আমাদের হোটেল। এখানে একটা হোটেল আছে, হোটেল শ্রেয়া। আর এখানে আছে ছোট 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 দোকান, মানে ওই যেরকম পাওয়া যায় হরেক মাল, বা চায়ের দোকান আছে। আমাদের সামনে, মানে হোটেলের সামনে এটা ঘাট। জানি না কতটা বোঝাতে পারছি। এই যে ঘাট এই অবধি, নিচে নামা যায়, সিঁড়ি আছে। মানে জাস্ট ফিল করুন, ফিল করছি জাস্ট ওয়েদারটা। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, গরম এতটুকু নেই, মানে অসাধারণ লাগছে। চাঁদ মামার কিন্তু না দেখা নেই, পুরো অন্ধকার, মিশমিশ করছে অন্ধকার। উপরে একটা বাঘের হালুম শুনলাম বলে মনে হলো হলো সব বাজে কথা। তারপর কি হলো মানে বাঘটা কোথায় গেল, মানে ইমাজিন করছে আর কি। বাঘ মানে নেক্সট টু ইম্পসিবল এর নাম হচ্ছে বাঘ দেখা এখানে। তো যারা বাঘ দেখেছেন তারা তারা হচ্ছেন গড গিফটেড লোকজন, আমরা নয়, সাধারণ লোক। আমরা বাঘ দেখতে পাচ্ছি না। তো এইমাত্র যে দোকানটায় চা খেলাম, এইমাত্র যে দোকানটায় চা খেলাম, ভদ্রলোকের সাথে আলাপ করছিলাম, এটা ওটা সব কথা হচ্ছিল। উনি জন্ম থেকে এখানেই আছেন, এই পাখিরালা গ্রামে। আচ্ছা, এটা পাখিরালয় নয়। তো এই গ্রামেই উনি আছেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা, এই গ্রামে কোনোদিন বাঘ এসেছিল? তো উনি বললেন হ্যাঁ এসেছিল। হ্যাঁ এসেছিলটা এমন ভাবেই বললেন, ওর মনে হলো হয়তো রিসেন্টলি কোনো ইনসিডেন্ট আছে। উনি বললেন 20-25 বছর আগে এসেছিল। আর তারপর আমি চেপে গেলাম, মানে এই কথা আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তাই আমি চুপ করে গেলাম। এই যে এটা হচ্ছে বাজারের রাস্তাটা, ঠিক আছে। আর এই হলো আমাদের হোটেল। ঝুমুর নাচ এখনো স্টার্ট হয়নি, আমরা তড়িঘড়ি আগে চলে আসছি ফার্স্ট সিটটা গ্র্যাব করার জন্য। নারে মুর্শিদাবাদ পেছনে বসলে আবার দেখা টাকা যাবে না ভালো করে। তো এখানে মানে ছোটবেলায় আমি যখন অয়েল প্যাস্টেলের ছবি আঁকতাম, আপনারাও যারা ছবি আঁকতে রিলেট করতে পারবেন। এই যে গাছটা, এটা খেজুর গাছ। তো এই খেজুর গাছটা কিভাবে উঠেছে দেখুন এখান থেকে। এরকম ছবি কিন্তু আমি বহু এঁকেছি। জলের মাঝখান দিয়ে, মানে ডাঙা দিয়ে উঠেছে, জল দিয়ে এভাবে বেরিয়ে বেঁকা হয়ে রয়েছে। সকালবেলা আরো ভালো, আরো বেটার আপনাদের দেখাতে পারবো। এই হলো গলি, চলে যাচ্ছি হোটেলে। আচ্ছা, আজকে রাত্রিরে ডিনারে আছে সম্ভবত ভাত অ্যান্ড মাটন। ভাত না রুটি সেটা জানি না, তবে মাটন আছে। আমি যেহেতু মাটন কোনোদিনই খাই না, তো ওরা সবাইকে জিজ্ঞেস করেছে মাটন কারা কারা খাবেন না। যারা যারা মাটন খাবেন না তাদের জন্য রয়েছে ডাবল ডিমের এগ কারি। এখানে আদি খেতে হচ্ছে। এই যার যা কাজ, ও একবারে পায়ে পড়ে একবারে যেন প্রভু ভক্ত জীবের মতো গড়াচ্ছে, আর উনি তো কাতুকুতু দিচ্ছে, শুশু। দেখো 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 কাণ্ড। এই সব এখানে হচ্ছে, ঠিক আছে। মানে জুতোর ওপর শুয়ে একবারে কি আরাম নিচ্ছে ভদ্রমহিলা, না ভদ্রলোক ভগবান জানে। আচ্ছা, ভদ্রমহিলা। এখান থেকে আমরা হেঁটে গেলে ফেরিঘাট 1 ঘন্টা, আমরা লাগবে 2 ঘন্টা, যেহেতু আমার সিটি পারবো না। ফেরিঘাট পাড়িয়ে 3 ঘন্টা এগিয়ে যান, সেই শুধু সুন্দরবন লাইটপুর অঞ্চল, যেখানে আয়লাকুর তাম্র ফেলেছিল আমাদের উপরে। কথাটা কেন বললাম যে আমরা সুন্দরবনের মানুষ, আর এই সুন্দরবনের মানুষের কিভাবে বাগে নিয়ে যায়, কুমিরে নিয়ে যায়, হাঙর নিচে গানটা আমি গাইবো। আর আমরা বন্ধু সম্পর্কে ডান্স করে আপনাদের দেখাবো।
খেতে বসেছি রাত্রে, প্রচন্ড চেঁচামেচি হচ্ছে। আমাদের দিয়েছে ভাত আর ডাল, এরপর কি আছে দেখো। একবার টুরিস্টের জায়গা নেই বসার, সেই নিয়ে রীতিমতো ঝগড়া যাবে কেন তাদের টাকা হয়েছে এবং জায়গা পাচ্ছে না। আফটার ডিনার ওয়াক মাইল বলে যদি কিছু থেকে থাকে, আমরা এখন ঠিক সেটা করতে বেরিয়েছি। ওই সেই সরু যে ন্যারো প্যাসেজটা, যেখানে দুদিকে জল মাঝখানে স্থল, সেই জায়গাটায় আমরা এখন একটু হাঁটাহাঁটি করছি। একটা বাইক আসছে, একটু সরে যেতে হবে। হ্যাঁ, তুমি কি বলছো? কি যেন বলেছিলাম, পৃথিবীর 2 ভাগ জল 1 ভাগ স্থল নাকি এটা ছিল? 4 ভাগ জলে। ও 4 ভাগ স্থল। যাই হোক, কিছু একটা হবে, মাফ করবেন, ওরকম হয় মাঝে মধ্যে। তো কারণ এটা কারণ আছে, আমাদের এখন মাথাটা মানে মানে ভেতরে এত চেঁচামেচি হচ্ছে। একজন ভদ্রলোক, উনি সম্ভবত গভর্নমেন্ট সার্ভিস কিছু একটা চাকরি বাকরি করেন, কি করেন জানি না, আমাদের গভর্নমেন্টের চাকরি করেন, ঠিক আছে? তো চাকরির বাকিটা বললাম না, বুঝে নিন, বলাটা উচিত হবে না। তো উনি ভয়ঙ্কর র্যাল দেখাচ্ছেন, ভয়ঙ্কর চেঁচামেচি করছেন। উনি কি সব কাস্টমার ফোরাম টোরামে ফোন করছেন 90 টাকার জন্য। কাস্টমার ফোরাম, পয়েন্ট টু বি নোটেড, কাস্টমার ফোরাম, জানি না কি কনজিউমার ফোরাম, কাস্টমার ফোরামে কল করবেন আস্তে আস্তে। তো উনি ফোন করছেন, তার কারণ হচ্ছে ওনাকে বাইরে চা খেতে হয়েছে এবং 90 টাকা লেগেছে চা খেতে ওনার ফ্যামিলির। সেই জন্য উনি কাস্টমার ফোরামে কমপ্লেন জানাচ্ছেন আমাদের যে মানে যে ট্রাভেলস এর সাথে আমরা এসেছি তাদের এগেনস্টে 90 টাকা নেওয়ার জন্য। মানে খুবই ফানি একটা ব্যাপার চলছে ভেতরে। তো আমরা একটু বেরিয়ে এলাম, আমাদের ভালো লাগছে না, হাই হাই করে সব চিৎকার করছে। মানে এত সস্তায় এসেও মানুষ বলছে যে কেন কেন কেন, মানে 4 বেলা ধরে এত পাত পেরে খাচ্ছি এইটুকু টাকায়। আচ্ছা, টাকাটা বলে দিই এবার। আমরা এসি রুমের জন্য বলেছিলাম, বাট আমরা যতদিনে বুক করতে চাই লেট হয়ে গেছে, তো এসি রুম আমরা পাইনি প্রথমে। আমাদের প্যাকেজের কস্টিং হচ্ছে 3200 টাকা পার হেড, ঠিক আছে? থাকা, খাওয়া, যাওয়া, আসা, ক্যানিং টু ক্যানিং, ক্যানিং টু ক্যানিং, মানে শুক্রবারে ক্যানিং থেকে ওঠা এবং সানডে ক্যানিং এ ছেড়ে দেওয়া অবধি ওদের খরচা 3200 টাকায়। তো আজকে এসে আমি ওদের আগে বলছিলাম যদি এসি রুম পাওয়া যায় দাদা একটু দেবেন, বড্ড গরম। তো আমি আজকের জন্য শুধু একদিনের জন্য একটা এসি রুম পেয়েছি, সেটা হোটেল কিন্তু আমার থেকে টাকা নিয়েছে, ট্রাভেলার্স কিন্তু নেয়নি। হোটেল আমার থেকে টাকা নিয়েছে, সেটা হচ্ছে এক্সট্রা করে 700 টাকা নিয়েছে অনলি ফর 1 ডে। এটা একটু হাই কস্ট আমি বুঝতে পারছি, বাট কিছু করার নেই। কালকে রাতে ডিনারের পরে আমরা এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের বলা হয়েছিল 5টা থেকে উঠতে হবে বা 5টায় বেডটি দেবে এবং 6টার সময় বেরিয়ে আসতে হবে। আর সেরকম কিছুই হয়নি, বেডটি এসছে 5:30টার পর। ন্যাচারালি আমি অ্যালার্ম দিয়ে রেখে উঠে চান ফান করে পুরো রেডি হয়ে বসে আছি, তারপর এলো এবং 6টা বেজে গেছে অলরেডি, এখন 6টা 5-10 হবে। কেউ রেডি নেই যেটা বোঝা যাচ্ছে, এবং 6টায় বেরোনো কোনো চান্সই নেই। তো দেখা যাক কটায় বেরোই। মিনওয়াইল আমাদের ঘর চেঞ্জ করতে হবে, কারণ আমাদের তো একদিনেরই এসি ছিল, নন এসিতে আমাদের শিফট করাতে হবে ব্যাগগুলোকে। তো সেটার ব্যাপারে শুভেন্দু নিচে গেছে কথাবার্তা বলতে, চাবি আনতে। এই হলো এখনকার মতো আপডেট। এবং আমরা ওই কালকের যেরকম ছিল একদম সেরকম লঞ্চে যাব, ব্রেকফাস্ট করব, লাঞ্চ স্ন্যাক্স সবকিছু লঞ্চেই হবে। এবং বলেছে আজকে নাকি অনেক অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক দূর দূর যাওয়ার আছে, বাঘ দেখার চেষ্টা করা হবে, জানি না কতটুকু দেখতে পাবো। তো এই হলো আজকের আপাতত এখনকার মতো ডিটেল। এবং আমি লঞ্চে উঠে আবার আপনাদের দেখাবো, আজকে লঞ্চটা পুরো ঘুরিয়ে দেখাবো, লঞ্চে কোথায় কি আছে না আছে এই ডিটেল গুলো আজকে দেখাবো। এই যে জঙ্গলগুলো দেখছেন ম্যানগ্রোভের, এর ভেতরেই এখানে বাঘ আসে জল টল খেতে। আমরা একদম সেগুলোর পাশ দিয়ে যাচ্ছি। ফার্স্ট হচ্ছে বৃষ্টি হচ্ছে, তারপর জোয়ার এসছে, সব মিলিয়ে নদীর জল একবারে উথলে উঠছে। তবে নেট দেওয়া আছে এখানেও, জানি না বাঘ আসার চান্স এখানে কতটা। 3টে লঞ্চ প্যারালালি একসাথে চলছে।
এটা একটা আমাদের একটা মাঝখানে এবং এটা হচ্ছে এই সাইডে, তিনখানা লঞ্চ প্যারালালি। এর মধ্যে দুটো লঞ্চ লোকনাথ ট্রাভেলস এর, আরেকটা লঞ্চ জানি না কোন ট্রাভেলস এর। মানে রীতিমতো সবাই সবাইকে চেঁচামেচি করতে করতে আনন্দ করতে করতে যাওয়া হচ্ছে। আজকে নদীর জল মানে পুরো ওতলাচ্ছে, নদীর জল এমন হয়ে আছে, মানে সমস্ত হাঁড়িতে জলে ভর্তি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, কালকের মতোই কচুরি বা লুচি এই জাতীয় কিছু, তার সাথে হচ্ছে চানা। গরম গরম তো খুব ভালো লাগছে, খিদেও পেয়েছিল চরম, দারুণ খিদে পেয়েছিল। আমরা এখন এসেছি পারমিশন অফিসে পারমিশন শো করাতে, যে আমরা ওই জঙ্গলের ভেতরে যে যাওয়া হবে সেটার জন্য পারমিশন এখানে শো করতে হয়। এবং এইখানেই আছে কোথাও, এই যে এইটা ফরেস্ট অফিস। এই যে নীল রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফরেস্ট অফিস। তো সব লঞ্চরাই তাই করছে। তো ওখানে গিয়ে বলতে হয় কতজন আছে না আছে, বাট র্যান্ডম এটাও হতে পারে যে ওরা এসে চেক করবে যে জলের বোতল কার কার কাছে আছে। মানে ধরুন যদি কারোর কাছে কিনলে মানে ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো আমরা জল খাই 10 টাকা 20 টাকা, যদি কারোর কাছে থেকে থাকে সেটা যদি ওরা পেয়ে যায়, যদি পেয়ে যায় জলের বোতল, তাহলে কিন্তু ফাইন দিতে হবে আপনাকে, মানে টুরিস্টকেই ফাইনটা দিতে হবে। প্লাস বোটে যাওয়াটা এও করে দিতে পারে, ক্লোজও করে দিতে পারে, মানে বোটটার যাওয়াটা ক্যান্সেল করে দিতে পারে, কিছু বলা যায় না, অনেক কিছুই হতে পারে। তো সেই ভেবেচিন্তে যখনই সুন্দরবন আসবেন এরকম বোটে সাফারি করবেন, আপনারা কিন্তু জলের বোতল সঙ্গে রাখবেন। আমাদের পারমিশন হয়ে গেছে গভর্নমেন্ট অফিসের, ফরেস্ট অফিস যেটা ওটার তরফ থেকে। তো একজনকে অ্যাসাইন করা হয়েছে, উনি হচ্ছেন আমাদের আজকের গাইড এবং উনি জঙ্গল সম্পর্কে আমাদের সমস্ত আইডিয়া দেবেন এবং যা যা উনি বলবেন আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এখন পঞ্চমুখানির দিকে এগিয়ে যাচ্ছি। ওদিক থেকে একটা নদী এসছে, এই দিক থেকে, এটা হচ্ছে বিদ্যা নদী। আমরা আছি গোমর নদীতে, আরো 3টে নদী আছে এখানে যাচ্ছি। এই যে দ্বীপটা এখানে তৈরি হয়েছে, এই দ্বীপটা নিজে থেকে তৈরি হচ্ছে, পলি জমে 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 মাঝখানে দুদিক দিয়ে নদী গেছে, মাঝখানে এই দ্বীপটা তৈরি হয়েছে। সোনাখালি, খোনাখালি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আজকের প্রথম স্পট হচ্ছে দোবাকি ক্যাম্প। আমরা ক্যাম্পের ভেতরে এরকম জাল করা আছে, লোহার রেলিং করা আছে, জালের ভেতর দিয়ে সরু রাস্তা, মানে মোটামুটি 2-3 জন পাশাপাশি হয়তো যেতে পারে ম্যাক্সিমাম, সেটা দিয়ে যাচ্ছি। এই সব জায়গাগুলো কুমির টুমির খুব পাওয়া যায় এই জায়গাগুলো। সামনে হরিণ দেখা যাচ্ছে, এই জায়গাটায় হরিণগুলো আছে, এই জায়গায় হরিণগুলো আছে। এই যে 9-10টা হরিণ একসাথে বসে আছে। আমরা এখন একদম ঘন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু কোনো ফেন্সিং নেই, আর এখানে বাঘ সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে দোবাকি ক্যানেল থেকে জঙ্গলের ভেতরে আমরা ঢুকে গেছি। দুদিকেই জঙ্গল, দুদিকেই দেখা যায়। আমরা তো একদিকে দেখছি জোয়ারের জল কিছুটা কমেছে, বাট পুরোটা কমেনি, এখন অব্দি কিছুই দেখতে পাই। ভয়ঙ্কর ঘন জঙ্গল, কোথায় কি আছে বোঝা মানে অসম্ভব একটা ব্যাপার। আর বাঘের গায়ের যা রং, সেই রং গাছের সাথে এমন ভাবে মিশে যায়, খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
দেখা যাক এবার